সাউথের ফেমাস নায়ক বিজয় সেতুপতি আর বলিউডের ক্যাটরিনা ক্যাফ, এদের দুজনের মিশ্রণে একটি দারুণ সাসপেন্স থ্রিলার মুভি এই বছরই মুক্তি পেয়েছে। মুভিটির নাম মেরি ক্রিসমাস। মুভিটিতে এইরকম কিছু সাসপেন্স আর টুইস্ট রাখা হয়েছে যেটা আপনি মুভির শেষ অবধি না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না। কিভাবে একটি সাধারণ মুভিকেও শেষ পর্যন্ত অসাধারণ বানিয়ে দেওয়া যায়, এই মুভিটাই তার প্রমাণ। মুভির শুরুতেই আমরা অ্যালবার্ট নামে একটি লোককে দেখতে পাই। অ্যালবার্ট বেশ অনেক বছর পরে ওর বাসায় ফিরে এসেছে। অ্যালবার্টের বাসার মানুষ আর পাড়া প্রতিবেশী সবাই জানে যে অ্যালবার্ট বিগত 7 বছর ধরে দুবাইয়ে কাজ করছে, কিন্তু এই 7 বছরে অনেক কিছুরই পরিবর্তন হয়ে গিয়েছে। অ্যালবার্ট জানতে পারে ওর মা মারা গিয়েছে। এই 7 বছরে একবারও ওর মাকে দেখতে আসতে পারেনি, এমনকি ফোনেও কথা বলতে পারেনি ওর মার সঙ্গে। আমরা তখন দেখতে পাই অ্যালবার্ট তার মার রুমে গিয়ে তার জিনিসপত্রগুলো দেখছে আর অনেক ইমোশনাল হয়ে গিয়েছে। কিছুক্ষণ সেই রুমে থাকার পরে অ্যালবার্ট চিন্তা করে অনেকদিন পরে যেহেতু এই শহরেও ফিরে এসেছে, তাই এই শহরটাকে ভালোভাবে ঘুরে দেখবে। যেই কথা সেই কাজ। অ্যালবার্ট শহরটাকে ঘুরে দেখার জন্য বাসা থেকে বেরিয়ে যায়। বলে রাখা ভালো, আজকে ক্রিসমাস, তাই শহরের প্রত্যেকটা রেস্টুরেন্ট, বাসা অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যালবার্ট কিছু পুলিশকে দেখতে পায়, আর তখনই নিজেকে লুকিয়ে ফেলার জন্য রাস্তার পাশেই একটি শোপিসের দোকানে ঢুকে যায়। শোপিসের দোকানে যেহেতু ঢুকেই পড়েছে, তাই সময় কাটানোর জন্য সেই শোপিসের দোকান থেকে ওর জন্য ও একটি শোপিস কিনে। পুলিশ সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পাই অ্যালবার্ট সেখান থেকে একটি রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টের ভিতরে একটি টেবিলে বসে অ্যালবার্ট ড্রিঙ্ক করছিল। ড্রিঙ্ক করা শেষ হলে অ্যালবার্ট সেখান থেকে উঠে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যাওয়ার পরেই অ্যালবার্টের সঙ্গে একটি লোকের দেখা হয়, আর ওই লোকটি অ্যালবার্টকে অনেক রিকোয়েস্ট করে বলে রেস্টুরেন্টের ভিতরে একটি মহিলা তার মেয়েকে নিয়ে বসে আছে। অ্যালবার্ট যেন ওই মহিলাটিকে গিয়ে বলেন যে তিনি যার জন্য অপেক্ষা করছেন ওই লোকটির ইম্পর্টেন্ট একটি কাজ চলে এসেছে, আর তাই লোকটি চলে গিয়েছে। খুবই অদ্ভুতভাবে লোকটি তার নাম পরিচয় না দিয়েই সেখান থেকে পালিয়ে যায়। লোকটির কথা মতন অ্যালবার্ট রেস্টুরেন্টে এসে ওই মহিলাটিকে দেখতে পায়। এই মহিলাটির নাম হচ্ছে মারিয়া, আর তার সঙ্গে যেই মেয়েটি বসে আছে এই মেয়েটির নাম হচ্ছে অ্যানি। অ্যালবার্ট আর দেরি না করে মহিলাটির সামনে এসে সবকিছু খুলে বলে দেয়, কিন্তু অ্যালবার্ট দেখতে পায় যে মহিলাটি কথাটি শোনার পরে বেশ আপসেট হয়ে গিয়েছে। সে এক মনে মাথা নিচু করে বসে আছে। অ্যালবার্টের এই জিনিসটা দেখে খুব খারাপ লাগে। পরের সিনে আমরা দেখতে পাই মারিয়া সেই রেস্টুরেন্ট থেকে উঠে তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে অ্যালবার্টও তখন তার পিছু নেয়, কিন্তু মারিয়া কিছু দূর যাওয়ার পরই বুঝতে পারে যে অ্যালবার্ট তার পিছু নিয়েছে, আর তাই যখনই সে অ্যালবার্টের দিকে ফিরে তাকায়, অ্যালবার্ট তখন পাশে থাকা একটি সিনেমা হলের টিকিট কাউন্টারের সামনে গিয়ে মুভি দেখার জন্য টিকিট কাটতে থাকে। আমরা দেখতে পাই তখন মারিয়াও তার পিছনে গিয়ে দাঁড়ায়, যেটা অ্যালবার্ট জানতো না। অ্যালবার্ট সুন্দরভাবে টিকিট কেটে মুভি থিয়েটারের ভিতরে ঢুকে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই অ্যালবার্টের পিছনে সিটে এসে বসেছে মারিয়া। তারা দুজনে মিলে বেশ কিছুক্ষণ মুভি দেখার পরে একটা সময় অ্যালবার্ট ওই সিনেমা হল থেকে উঠে বেরিয়ে যায়। তখন আমরা দেখতে পাই মারিয়া তার মেয়ের দিকে তাকিয়ে দেখে তারও প্রায় ঘুম চলে এসেছে, আর তাই মারিয়া দেরি না করে ওই হল থেকে সেও বের হয়ে যায়। হলের লবিতে মারিয়ার সঙ্গে আবারও অ্যালবার্টের দেখা হয়। অ্যালবার্ট তখন মারিয়াকে জিজ্ঞেস করে যে সে মুভি না দেখেই চলে যাচ্ছে কেন। মারিয়া তখন বলে যে তার মেয়ের ঘুম চলে এসেছে। মারিয়ার হাতে বেশ বড় একটি টেডি বিয়ার ছিল, তার মধ্যে সে তার মেয়েকেও কোলে নিয়ে রেখেছে, আর তাই মারিয়াকে হেল্প করার জন্য ওই টেডি বিয়ারটা অ্যালবার্ট তার হাতে নেয়। মারিয়া তখন বলে সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিতে পারবো, আমার বাসায় কাছেই। কিন্তু অ্যালবার্ট তখন তাকে এগিয়ে দিতে চায়। দুজনে মিলে হল থেকে বেরিয়ে হাঁটতে থাকে। তখন মারিয়া অ্যালবার্টকে জিজ্ঞেস করে সে কি কাজ করে। তখন অ্যালবার্ট বলে আমি দুবাইয়ে একটি প্রাইভেট কোম্পানিতে আর্কিটেক্ট হিসেবে কাজ করি। তখন মারিয়াও তার পরিচয় দেয়। মারিয়া নিজেও একটা বিজনেস করে। অ্যালবার্ট তখন মারিয়ার ফ্যামিলির বিষয়ে জানতে চায়। মারিয়া তখন ওর মেয়ের নাম বলে অ্যানি, আর বলে যে আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করো না, কারণ আজকে রাতে আমার হাজবেন্ড অন্য একটি মেয়ের সঙ্গে ফুর্তি করছে, তাই আমিও ভাবলাম একা একা বাসায় বসে থেকে আর কি করব, আমিও এরকম কাউকে খুঁজে তার সঙ্গে ডেটে আসি, আর তাই এই ছেলেটির সঙ্গে রেস্টুরেন্টে এসেছিলাম, কিন্তু এই ছেলেটি আমার সঙ্গে আমার মেয়েকে দেখে পালিয়ে চলে গেল। এই কথা শুনে তখন অ্যালবার্ট মারিয়াকে অনেক সান্ত্বনা দেয়। এইভাবে দুজনে মিলে কথা বলতে বলতে এক পর্যায়ে মারিয়ার বাসার সামনে চলে আসে। এরপর অ্যালবার্টকে মারিয়া তার বাসায় আসতে ইনভাইট করে। বাসার ভিতরে যাওয়ার পরে মারিয়া অ্যালবার্টকে ড্রিঙ্ক খেতে দেয়, আর তখনই মারিয়া অ্যালবার্টকে বলে যে অ্যানি ঘুমিয়ে গিয়েছে, আমি ওকে পাশের রুমে রেখে আসছি, তুমি অতক্ষণ বসে ড্রিঙ্ক করো। মারিয়া চলে গেলে একা অ্যালবার্ট ড্রিঙ্ক করতে করতে মারিয়ার বাসাটা দেখতে থাকে। অনেকক্ষণ চলে যাওয়ার পরে মারিয়া ফিরে আসে, আর অ্যালবার্টকে বলে যে সরি, জামা কাপড় চেঞ্জ করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। এরপর দুজনে মিলে আবার কথা বলতে বসে যায়। মারিয়া তখন অ্যালবার্টকে বলে যে তোমার ফিউচার প্ল্যান কি। অ্যালবার্ট তখন বলে আমার তেমন কোনো প্ল্যান নেই। তো এরপর মারিয়া আর অ্যালবার্ট অনেক সুন্দর মুহূর্ত কাটায়। তারা মিউজিক প্লে করে, এরপর দুজন একসঙ্গে ডান্স করে। এরপর এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে আবারও সোফায় বসে। এরপর মারিয়া অ্যালবার্টকে জিজ্ঞেস করে তার কোনো রিলেশন
রিলেশন আছে কিনা। অ্যালবার্ট তখন বলে যে হ্যাঁ ছিল। মারিয়া তখন জানতে চায় কার সঙ্গে। অ্যালবার্ট তখন বলে যে আমি যেই অফিসে চাকরি করতাম সেই অফিসে আমার স্যারের ওয়াইফের সঙ্গে। মেয়েটির নাম ছিল রোজি। রোজিও আমাকে অনেক ভালোবেসে ফেলে। এরপর আমরা সিদ্ধান্ত নেই আমরা গোয়া চলে যাব। কথা মতন আমরা সেখানে চলে যাই আর সুন্দরভাবে থাকতে শুরু করি। 2 মাস এইভাবে কাটার পরে একদিন রোজি জানতে পারে ওর হাজবেন্ড ওকে ডিভোর্স দিয়ে দিবে। আর তাই রোজি তখন আমাকে বলে যে ও আমার সঙ্গে থাকতে পারবে না, ওর হাজবেন্ডের সঙ্গেই থাকতে চায়। আর এই কথা বলে ও আমাকে রেখে চলে আসে। ওকে প্রপোজ করার জন্য অ্যালবার্ট একটি রিংও কিনেছিল, কিন্তু ওই রিংটি আর ওকে পরানো হয়নি। এখনো অ্যালবার্টের হাতে ওই রিংটি আছে। সব কথা শুনে তখন মারিয়া বলে আমার মনে হচ্ছে তোমার এই রিংটাকে আর তোমার সঙ্গে না রাখাটাই ভালো, এটাকে ফেলে দেওয়া উচিত। অ্যালবার্ট তখন বলে যে আমি এটা ততদিন আমার কাছে রেখে দিব যতদিন না আমি এইরকম কাউকে পাচ্ছি যে আমাকে সত্যিকারের ভালোবাসবে। মারিয়া তখন বলে যে তুমি যদি এই রিংটাকেই সারা জীবন তোমার সঙ্গে রেখে দাও তাহলে কি তুমি এইরকম কাউকে পাবে? সেই মুহূর্তে মারিয়াও তার লাইফের কিছু বাজে অতীত অ্যালবার্টের সঙ্গে শেয়ার করে। সে বলে যে আমার একটি বয়ফ্রেন্ড ছিল, ওর সঙ্গে আমার রিলেশন থাকাকালীন ও আমাকে অনেক টর্চার করতো, অনেক প্রেসারে রাখতো আমাকে। একটা পর্যায়ে ওরই একটি ফ্রেন্ড আমাকে অনেক হেল্প করে ওই রিলেশনটা থেকে বের হওয়ার জন্য। একটা সময় ওই ছেলেটির সঙ্গে আমার অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয়, আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। এরপর আমরা সিদ্ধান্ত নেই আমরা বিয়ে করব। কথা মতন আমরা বিয়েও করে ফেলি। কিন্তু বিয়ের কিছু বছর পর আমি দেখতে পাই ওর আচরণও অনেক খারাপ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ও আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে, এমনকি ও আমাকে সন্দেহ পর্যন্ত করা শুরু করেছে। ও অ্যানিকেও দেখতে পারতো না, কারণ ও বলতো অ্যানি নাকি আমাদের সন্তান না। আর এরপরও অ্যানির সঙ্গে অনেক খারাপ কিছু করার চেষ্টা করতো। এই সবকিছু শুনে একটা সময় অ্যালবার্টের কাছে অ্যানির জন্য অনেক কষ্ট লাগে। এর কিছুক্ষণ পরে অ্যালবার্ট একটু বাহিরে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। তখন আমরা দেখতে পাই মারিয়া ওর সঙ্গে বের হয়। ওরা অনেকক্ষণ এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা সময় অ্যালবার্ট মারিয়াকে তার বাসায় নিয়ে যায়। এরপর অ্যালবার্ট ওর রুমের ভিতরে প্রত্যেকটা জিনিস মারিয়াকে দেখাতে থাকে। এইভাবে দেখতে দেখতে হঠাৎ করেই মারিয়া অ্যালবার্টের ডায়েরিটি দেখতে পায়। আর দেখা মাত্রই ওই ডায়েরিটি নিয়ে ও পড়তে শুরু করে আর নিজে নিজেই হাসতে থাকে। ওই রুমের ভিতরে এইভাবে চলতে চলতে একটা সময় একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। দুজন যখন দুজনকে কিস করবে ঠিক সেই মুহূর্তে মারিয়া নিজেকে কন্ট্রোল করে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই অ্যালবার্ট মারিয়াকে তার বাসায় পৌঁছে দিতে যায়। বাসায় পৌঁছে দেওয়ার পরে মারিয়া গেটের সামনে দাঁড়িয়ে অ্যালবার্টকে রিকোয়েস্ট করে নতুন বছর আসতে আর 4 মিনিট বাকি। এই কথা শুনে অ্যালবার্ট আর না করতে পারে। তখন মারিয়া অ্যালবার্টকে তার বাসার ভিতরে নিয়ে যায়। কিন্তু বাসার ভিতরে যাওয়ার পরই আমরা দেখতে পাই মারিয়ার হাজবেন্ড নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। এই দৃশ্য দেখে মারিয়া পুরো ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে পাশের রুমে তার মেয়ের কাছে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় তার মেয়ে সুন্দরভাবে ঘুমিয়ে আছে। এরপর মারিয়া অনেক কান্নাকাটি করতে থাকে। সে বুঝতে পারছে না যে সে কি করবে। অ্যালবার্টকে তখন মারিয়া বলে যে আমাদের উচিত ওকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া, কিন্তু অ্যালবার্ট তখন বলে আমি ওর নার্ভ চেক করে দেখেছি, ও আর বেঁচে নেই। মারিয়া তখন বলে যে তাহলে তুমি একটা কাজ করছো না কেন, তুমি এখনই পুলিশকে কেন ফোন করছো না? অ্যালবার্ট তখন পুলিশকে ফোন করার জন্য টেলিফোনটা হাতে নেয়, কিন্তু কিছু একটা মনে করে সে আবারও ফোনটা রেখে দেয় আর মারিয়াকে গিয়ে বলে যে আমি পুলিশকে ফোন করতে পারবো না আর আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। এই কথা শুনে তখন মারিয়া বেশ অবাক হয়ে যায়। সে অ্যালবার্টের কাছে জানতে চায় যে এমন কি হয়েছে যে তুমি এই মুহূর্তে পুলিশকে ফোন দিতে পারবে না। তখন অ্যালবার্ট বলতে শুরু করে যে সে কেন পুলিশকে ফোন দিতে পারবে না। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে অ্যালবার্ট যে বলেছিল রোজি মানে ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গিয়েছে, বিষয়টা তা না। আসলে 2 মাস রোজি যখন ওর সঙ্গে সংসার করে এরপরে রোজি তার এক্স হাজবেন্ডের কাছে ফিরে যেতে চায়, যেটা কোনোভাবেই অ্যালবার্ট মেনে নিতে পারেনি। আর তাই সে একদিন রোজিকে খুন করে ফেলে আর এর জন্য অ্যালবার্টকে পুলিশ অ্যারেস্ট করে। ওর 7 বছরের জেল হয়। ও আসলে দুবাই থাকতো না, কোনো বড় জবও করতো না। ও আসলেই 7 বছর জেলে কাটিয়েছিল। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে। অ্যালবার্ট মারিয়াকে বলে যে দেখো এত বছর পরে আমি জেল থেকে ছাড়া পেয়েছি, এখন যদি এখানে পুলিশ চলে আসে তাহলে তারা এটাই সন্দেহ করবে যে তুমি আর আমি মিলে এই খুনটা করেছি, কারণ যেহেতু আমি একজন জেল খাটা আসামি। এই সমস্ত কথা শুনে তখন মারিয়াও বুঝতে পারে। সেও তখন অ্যালবার্টকে বলে ঠিক আছে তাহলে তুমি দ্রুত এখান থেকে চলে যাও। অ্যালবার্ট তখন সেই বাসা থেকে বের হওয়ার আগে ওর সমস্ত ফিঙ্গারপ্রিন্ট ওই বাসা থেকে মুছে ফেলছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যালবার্টের মনে পড়ে যায় যে ওর সঙ্গে যে শোপিসটি ছিল ওই শোপিসটি নিয়ে যখন এই বাসায়ও আসে তখন ওই শোপিসটি এই ক্রিসমাস ট্রি এর সামনে রেখেছিল, কিন্তু এখন এটা কোথাও নেই। কিন্তু ও তো এটা এখানেই রেখেছিল, সবকিছু একই জায়গায় আছে, শুধু ওই শোপিসটি এখানে নেই। অ্যালবার্ট এই জিনিসটা দেখার পরে ওর কাছে অনেক সন্দেহজনক মনে হয়, কারণ ওর কাছে স্পষ্ট মনে আছে যে ওর শোপিসটা ওই ক্রিসমাস ট্রির সামনেই রেখেছিল, কিন্তু এখন এটা নেই। ওই মুহূর্তে মারিয়া ওকে বলে এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যেতে, কারণ যে কোনো মুহূর্তে পুলিশ চলে আসতে পারে। অ্যালবার্ট তখন আর একটু দেরি না
না করে ওই বাসা থেকে বেরিয়ে যায়। কিন্তু তারপরও অ্যালবার্টের মাথা থেকে দুশ্চিন্তা দূর হচ্ছে না, কারণ অ্যালবার্টের কাছে মনে হচ্ছে ওই শোপিসটা এখনো ওই বাসায় রয়ে গিয়েছে। আর একবার যদি ওই শোপিসটা পুলিশের হাতে এসে পড়ে তাহলেই পুলিশ ওকে সন্দেহ করে অ্যারেস্ট করবে। এই সব ভাবতে ভাবতে রাস্তার পাশে দাঁড়িয়ে অ্যালবার্ট চা খাচ্ছিল, কিন্তু তখন অ্যালবার্ট দেখতে পায় ওইখানেই মারিয়া এসে উপস্থিত হয়েছে। মূলত ওর বাচ্চাকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল এটা জিজ্ঞেস করার জন্য অ্যালবার্ট যখন মারিয়ার দিকে এগোতেই যাবে, ঠিক সেই মুহূর্তে অ্যালবার্ট দেখতে পায় সেখানে টহলরত কিছু পুলিশ এসে মারিয়ার সামনে দাঁড়ায় আর মারিয়াকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। মারিয়া তখন বলে যে আমি চার্চে যাচ্ছি আমার বাচ্চাকে নিয়ে। পুলিশ অফিসার তখন মারিয়াকে বলে যে দেখুন, আজকে ক্রিসমাসের রাত, অনেক ছেলে মেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আপনি একা একজন মেয়ে, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা আপনার সাথে হয়ে যেতে পারে, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এখান থেকে সরাসরি একটা ট্যাক্সি নিয়ে চার্চে চলে যান। আর এই কথা বলে পুলিশ তখন নিজে একটা ট্যাক্সি ডেকে ওই ট্যাক্সিতে মারিয়াকে উঠিয়ে দেয়। এই সমস্ত কিছু দূরে দাঁড়িয়ে দেখছিল অ্যালবার্ট। মারিয়া যখন সেখান থেকে চলে যায়, অ্যালবার্ট আর একটুও দেরি না করে মারিয়ার পিছু নেয়। একটা সময় অ্যালবার্ট ওই চার্চে গিয়ে পৌঁছায় যেখানে মারিয়া ছিল। আমরা দেখতে পাই মারিয়া চার্চের একটি বেঞ্চে একটা লোকের পাশে বসে চার্চে হওয়া প্রোগ্রামগুলো দেখছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে মারিয়া মাথা ঘুরিয়ে ওর পাশে থাকা সেই লোকটির গায়ে হেলে পড়ে। লোকটির নাম ছিল রনি। রনি তখন মারিয়াকে সেখান থেকে উঠে দাঁড় করিয়ে বাহিরে নিয়ে আসার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় অ্যালবার্ট। তখন রনি আর অ্যালবার্ট তারা দুজনে মিলে মারিয়াকে বাহিরে নিয়ে আসে। এরপর রনি মারিয়াকে একটি বেঞ্চে বসিয়ে সে তার গাড়িটি নিয়ে আসতে চায়। আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পারি হঠাৎ করে চোখ খুলে মারিয়া অ্যালবার্টকে বলছে যে তুমি এখানে কি করছো, তুমি এখান থেকে চলে যাও। কথাটি মারিয়া অ্যালবার্টকে এইরকম ভাবে বলছিল দেখে মনে হচ্ছে মারিয়া কোনো প্ল্যান করছে। এরপর আমরা দেখতে পাই রনি সেখানে গাড়ি নিয়ে চলে আসে আর ওই গাড়িতে সে মারিয়াকে উঠিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিতে চায়। আমরা দেখতে পাই তখন রনি অ্যালবার্টকে গাড়ি চালাতে বলে, কারণ রনি মারিয়ার সঙ্গে বসবে। গাড়ির ভিতরে ঢুকে অ্যালবার্ট যখন গাড়ি স্টার্ট দেয় তখন মারিয়া রনিকে বলে যে আমি এখন মোটামুটি সুস্থ আছি, আপনি একটি কাজ করুন, আপনি আমাকে আমার বাসায় ড্রপ করে দিন। আর এই কথা বলে মারিয়া তখন অ্যালবার্টকে তার বাসার ঠিকানাটা দেয়। কিন্তু মারিয়া অ্যালবার্টকে ঠিকানাটা এইরকম ভাবে বলে মনে হচ্ছিল মারিয়ার অ্যালবার্টের এর আগে কখনো দেখাই হয়নি। এমনকি অ্যালবার্ট ও মারিয়ার সঙ্গে অপরিচিত মানুষের মতনই কথা বলছিল। তারা তিনজন যখন মারিয়ার বাসায় যাওয়ার জন্য লিফটে উঠে তখন আমরা দেখতে পাই লিফটের ভিতরে রনি তার হাতের আংটিটা খুলে ফেলে। মূলত রনি চাচ্ছিল মারিয়ার সঙ্গে ফ্লার্ট করতে। এরপর রনি, মারিয়া আর অ্যালবার্ট তারা তিনজনে মিলে মারিয়ার বাসায় ঢোকে। কিন্তু সব থেকে বড় অদ্ভুত বিষয় এই যে বাসায় ঢোকার পরই অ্যালবার্ট দেখতে পায় যে যেই সোফায় মারিয়ার হাজবেন্ড একটু আগে মৃত অবস্থায় পড়েছিল সেখানে আসলে কেউই নেই। আরো সব থেকে বড় অদ্ভুত বিষয় এই যে মারিয়া রনির সঙ্গে এইরকম আচরণ করছে যেই আচরণটা একটু আগে সে অ্যালবার্টের সঙ্গে করেছিল, মানে অ্যালবার্টকে ড্রিঙ্কস খাওয়ানো, এরপরে অ্যানিকে ঘুম পাড়ানোর কথা বলে অ্যানিকে পাশের রুমে নিয়ে যাওয়া, এই সবকিছু একটু আগে অ্যালবার্টের সঙ্গে করেছিল মারিয়া। আর এই সেম জিনিসটা এখন সে রনির সঙ্গে করছে। মারিয়া যখন অ্যানিকে পাশের রুমে ঘুম পাড়াতে নিয়ে যায় তখন আমরা দেখতে পাই রনি অ্যালবার্টকে একটি ড্রিঙ্কস বানিয়ে দিচ্ছে। আর এরপর অ্যালবার্টের সঙ্গে রনি পরিচিত হয়ে নিচ্ছে। রনি যখন অ্যালবার্টের সঙ্গে বিভিন্ন ধরনের কথা বলছিল তখন ওই কোনো কথাই যেন অ্যালবার্টের মাথায় ঢুকছিল না, কারণ তখন অ্যালবার্ট বুঝার চেষ্টা করছিল তার সঙ্গে আসলে কি হচ্ছে। এই সবকিছু চিন্তা করতে করতে যখন সে ওই রুমে ঘুরপাক খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে অ্যালবার্ট দেখতে পায় অ্যালবার্ট যেই শোপিসটা মারিয়ার বাসায় রেখে এসেছিল যার জন্য তার এত দুশ্চিন্তা হচ্ছিল, ওই শোপিসটা এখন সে ওই সেম ক্রিসমাস ট্রি এর সামনেই খুঁজে পেয়েছে। তাহলে এর আগে যে এতবার ওই ক্রিসমাস ট্রি এর সামনে ও শোপিসটা খুঁজেছিল তখন কেন পায়নি? এই সবকিছু যখন অ্যালবার্ট ভাবছিল তখন রনি এসে তাকে তার কাজের বিষয়ে জিজ্ঞেস করে। অ্যালবার্ট তখন রনিকেও মিথ্যে কথা বলে যে সে দুবাই একটা প্রাইভেট কোম্পানিতে আর্কিটেক্ট হিসেবে কাজ করে। তখন দুজন দুজনের সাথে একটু ভালোভাবে পরিচিত হয়। আর এই পরিচয় হওয়ার কারণে রনি অ্যালবার্টকে জানিয়ে দেয় যে সে মারিয়াকে নিয়ে কি ভাবছে। সে আসলে আজকে রাতে মারিয়ার সঙ্গে ডেট করবে। আর এই কথাটা শুনে স্বাভাবিকভাবে অ্যালবার্ট রেগে যায়, কিন্তু সেটা রনিকে বুঝতে দেয় না। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় মারিয়া। আর সে এসে রনিকে বলে যে আমি আমার হাতের ঘড়িটা খুঁজে পাচ্ছি না, মনে হয় সেটা আমি চার্চে রেখে এসেছি। এই ঘড়িটা আমার অনেক দরকার, কারণ এটা আমার মায়ের শেষ স্মৃতি। এই কথা শুনে তখন রনি অনেক আগ্রহ নিয়ে বলে কোনো সমস্যা নেই, চলো এখনই আমরা চার্চে যাচ্ছি, ওই ঘড়ি আমরা খুঁজে বের করব। আর এই সুযোগে আমরা অ্যালবার্টকেও তার বাসায় ড্রপ করে দিব। পরের সিনে আমরা দেখতে পাই কথা মতন রনি মারিয়া আর অ্যালবার্টকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় আর গাড়ি নিয়ে অ্যালবার্টের বাসার সামনে গিয়ে তাকে সেখানে ড্রপ করে দেয়। কিন্তু রনি সেখান থেকে চলে যাওয়ার পরে অ্যালবার্ট আর বাসায় যায় না, সে সঙ্গে সঙ্গে সেখান থেকেই মারিয়ার বাসায় চলে যায়। আর সেখানে গিয়েই অ্যালবার্ট প্রথমে দেখতে পায় মারিয়া তার দরজাটা তালা না মেরেই চলে গিয়েছে। অ্যালবার্ট তখন মারিয়ার বাসার দরজাটা খুলে ফেলে আর খোলা মাত্রই অ্যালবার্ট দেখতে পায় রুমের ভিতরে ওই একই পজিশনে একই সোফায় মারিয়ার হাজবেন্ডের ডেড বডি পড়ে আছে। আর এই দৃশ্য দেখা মাত্রই অ্যালবার্ট আবারও চমকে উঠে, তার সঙ্গে এগুলো কি
হচ্ছে। একবার সে দেখছে ডেড বডি আছে, পরক্ষণেই ডেড বডি গায়েব হয়ে যাচ্ছে, আবারও সে দেখছে ডেড বডি আছে। তার সঙ্গে এগুলো কি হচ্ছে? সে কোনো গোলক ধাঁধায় পড়ে যায়নি তো? অ্যালবার্ট তখন নিজেকে স্বাভাবিক করে সঙ্গে সঙ্গে ওই রুম থেকে চলে যায় অ্যানিকে যেই রুমে মারিয়া ঘুম পাড়িয়ে রেখেছিল সেই রুমে। আর সেখানে গিয়ে সে দেখতে পায় অ্যানি ভয়ে একটা চেয়ারের পিছনে গিয়ে লুকিয়ে আছে। অ্যালবার্ট তখন অ্যানিকে সেখান থেকে নিয়ে এসে বিছানায় বসিয়ে ওকে অনেক শান্ত করার চেষ্টা করে, ওর সঙ্গে অনেক কথাও বলার চেষ্টা করে অ্যালবার্ট। কিন্তু ঠিক ওই মুহূর্তেই আমরা দেখতে পাই বাসায় এসে উপস্থিত হয়েছে মারিয়া আর রনি। রনিও ঠিক অ্যালবার্টের মতনই ডেড বডিটা দেখার পর চমকে উঠে আর সঙ্গে সঙ্গে সে পুলিশকে ফোন দেওয়া শুরু করে। অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই মারিয়া দৌড় দিয়ে চলে যায় পাশের রুমে তার মেয়ে অ্যানিকে দেখার জন্য। আর সেখানে গিয়ে সে দেখতে পায় অ্যানি খাটের উপর বসে আছে। অ্যালবার্ট আগে থেকে এই সবকিছু জানতে পারার কারণে মারিয়া এই রুমে আসার আগেই অ্যালবার্ট একটি কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু মারিয়া ওই রুমে আসার পর অ্যানির বিছানায় একটি কাগজের পুতুল দেখে সে বুঝতে পারে যে এই রুমে অ্যালবার্ট এসেছিল। আর ঠিক সেই মুহূর্তে অ্যালবার্টও মারিয়ার সামনে এসে উপস্থিত হয়। মারিয়া তখন ওই রুমে অ্যালবার্টকে দেখে অনেক চমকে যায় আর ওকে বলতে থাকে যে দেখো রনি পুলিশকে ফোন দিয়ে দিয়েছে, যে কোনো মুহূর্তে এই বাসায় পুলিশ চলে আসবে, তুমি এখনই এখান থেকে চলে যাও। কিন্তু অ্যালবার্ট তখন কোনো কথা বলে না। এই দিক দিয়ে আবার অ্যানি রুমের সামনে চলে এসেছে রনি। মারিয়া তখন রুম থেকে বেরিয়ে রনির সঙ্গে দেখা করে। রনি জানায় যে সে পুলিশকে ফোন দিয়ে দিয়েছে। মারিয়া তখন আবার ওই রুমে গিয়ে অ্যালবার্টকে একরকম জোর করেই ওই বাসা থেকে বের করে দেয়। অ্যালবার্টের না চাওয়া সত্ত্বেও ওর ওই বাসা থেকে বের হয়ে যেতে হয়। অ্যালবার্ট যখন পিছনের দরজা দিয়ে নিচে নামছিল তখন সে দেখতে পায় অলরেডি ওই বাসার সামনে পুলিশ চলে এসেছে। অ্যালবার্ট তখন কি করবে বুঝতে পারছিল না। তখনই সে তাকিয়ে দেখতে পায় পাশে একটি দরজা খোলা আর ওই দরজা দিয়ে ঢুকা মাত্রই ওর কাছে মনে হয় যে একটি স্টোর রুমে এসে পৌঁছেছে। কিন্তু অ্যালবার্ট যখন ভালোভাবে তাকায় তখন সে একদম চমকে যায়। এই দিক দিয়ে আবার আমরা দেখতে পাই মারিয়া রনিকে কান্না করতে করতে বলছে যে আমার অনেক ভয় লাগছে, আমরা এখন কি করব? রনি তখন ওকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি টেনশন নিও না, পুলিশ এক্ষুনি চলে আসবে, আমরা পুলিশকে সব সত্য জানিয়ে দিব যে আমরা চার্চে গিয়েছিলাম আর এসে দেখি যে সে বাসায় মরে পড়ে আছে। রনি তখন মারিয়াকে আরো বলে যে দেখো এইসব বিষয়ে অ্যালবার্টকে জড়ানোর কোনো দরকার নেই, বেচারা এমনিতেই 7 বছর পরে দেশে ফিরে এসেছে। মারিয়াও তখন রনির কথায় একমত হয়। পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ অফিসাররা মারিয়ার বাসায় চলে এসেছে আর তারা তাদের মতন ইনভেস্টিগেশনও করা শুরু করে দিয়েছে। এরপরে আমরা দেখতে পাই অফিসার বিনয় পাঠক রনি আর মারিয়ার কাছে এসে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তখন রনি পুলিশ অফিসারকে সব ঘটনা খুলে বলা শুরু করে যে চার্চে কিভাবে মারিয়ার সঙ্গে তার প্রথম দেখা হলো, পরে তারা কিভাবে এই বাসায় আসলো, আবার এই বাসা থেকে তারা কখন বের হলো, এগুলো সবকিছুই তারা বলে। কিন্তু তখন অফিসার বিনয় পাঠক রনিকে প্রশ্ন করে যে আচ্ছা আপনারা দ্বিতীয়বার যখন বাহিরে গেলেন তখন ফিরে আসতে এত দেরি হলো কেন, ঘড়ি খুঁজতে কি এতক্ষণ সময় লাগে? উত্তরে তখন রনি বলে যে না স্যার, অ্যাকচুয়ালি আমরা সেখান থেকে একটা পার্টিতে গিয়েছিলাম আর এই কারণে একটু দেরি হয়ে গিয়েছিল। অফিসার বিনয় পাঠক তখন রনিকে প্রশ্ন করে যে আপনি ম্যারিড না আনম্যারিড? উত্তরে তখন রনি বলে ইয়েস স্যার, আই এম ম্যারিড। এরপরে আমরা দেখতে পাই অফিসার বিনয় পাঠক মারিয়াকে প্রশ্ন করা শুরু করেছে। মারিয়ার হাজবেন্ড জয়রাম যে বন্দুকটি দিয়ে আত্মহত্যা করেছিল সেই বন্দুকটি দেখিয়ে মারিয়াকে সে জিজ্ঞেস করে এই বন্দুকটি কি আপনার হাজবেন্ড সবসময় তার সঙ্গে রাখতো? উত্তরে মারিয়া বলে হ্যাঁ, এটাও সেফটির জন্য সবসময় ও সঙ্গে রাখতো। মারিয়া তখন অফিসার বিনয় পাঠককে তার হাজবেন্ড যে নেশা করতো এই বিষয়টাও জানিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই পোস্টমর্টেমের জন্য জয়রামের ডেড বডিটা সেখান থেকে নিয়ে যায় আর এই দিক দিয়ে আমরা দেখতে পাই অফিসার বিনয় পাঠক মারিয়ার মেয়ে অ্যানির কাছে চলে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। আর এই জিনিসটা দেখে মারিয়া অনেক রেগে যায় আর তার বাচ্চাকে কোলে নিয়ে বলে যে ও কথা বলতে পারে না, ও ট্রিটমেন্ট চলছে। এইদিকে আবার আমরা দেখতে পাই রনি ওর পার্সটা খুঁজে পাচ্ছিল না ওই বাসায়। অফিসারকে এই বিষয়টা জানাতেই অফিসার বলে যে দেখুন এখন এখানে যা আছে সব ক্রাইম সিন, আপনারা এখান থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। আর এই কথা বলে সবাইকে ওই বাসা থেকে বের করে দেয়। কিন্তু সেখানে থেকে যায় মারিয়া। আমরা দেখতে পাই পুলিশ চলে গেলে মারিয়া আবারও বাসায় ফিরে আসে আর আমরা দেখতে পাই ওর বাসায় এসে ওর সব ফার্নিচার গুলো ভেঙে ফেলছে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই ওই রুমে মারিয়ার সামনে এসে দাঁড়ায় অ্যালবার্ট। আর মারিয়া অ্যালবার্টকে দেখা মাত্রই ওর রাগ আর কন্ট্রোল করে রাখতে পারে না, একটি চেইন স নিয়ে অ্যালবার্টের দিকে এগিয়ে যায় ওকে মারার জন্য। কিন্তু অ্যালবার্ট তখন মারিয়াকে ধরে শান্ত করে। মারিয়া অনেক কান্না করছিল আর এখানেই মুভির আসল টুইস্টটা রিভিল হয়। আসলে মারিয়াই তার হাজবেন্ড জয়রামকে মেরেছিল আর তারপর সে হুবহু আরেকটি ড্রয়িং রুম বানায় উপরের ফ্লোরে। আর তাই প্রথম যখন অ্যালবার্টকে মারিয়া এই বাসায় নিয়ে আসে তখন সে উপরের ফ্লোরে নিয়ে যায় আর এর জন্যই সেখানে কোনো ডেড বডি অ্যালবার্ট দেখতে পায় না আর সেখানেই ওর শোপিসটাও রেখেছিল। কিন্তু দ্বিতীয়বার যখন অ্যালবার্টকে এই বাসায় নিয়ে আসা হয় তখন মারিয়া অ্যালবার্টকে নিচের ফ্লোরে নিয়ে আসে যেখানে আগে থেকেই মারিয়ার হাজবেন্ডের
হাজবেন্ডের ডেড বডি রাখা ছিল। আর এই রহস্যটাই ভেদ করে অ্যালবার্ট। মারিয়া যখন ওকে পিছনের দরজা দিয়ে বের করে দিয়েছিল, তখন অ্যালবার্ট পুলিশের কাছ থেকে বাঁচার জন্য যেই স্টোর রুমে গিয়ে চমকে গিয়েছিল, সেখানেই অ্যালবার্ট এই দ্বিতীয় ড্রয়িং রুমটা দেখতে পায়। আর এর জন্যই ও এত চমকে উঠেছিল। অ্যালবার্ট তখন মারিয়ার কাছে এই সব ঘটনার রহস্য জানতে চায়। মারিয়া তখন একে একে বলতে থাকে অ্যালবার্টকে তার জীবনের সব কষ্টের কথা। আসলে মারিয়ার হাজবেন্ড ছিল একজন 1 নম্বরের নেশাখোর। সব সময় নেশা করে বাসায় এসে মারিয়ার উপর অত্যাচার করত। এমনকি তার ছোট সন্তানটাকেও সে রেহাই দিত না। তাই মারিয়া বিগত অনেক দিন ধরে এই প্ল্যান করছিল, আর আজকের রাতটাই সে পায় এই কাজটি করার জন্য। আর তাই সন্ধ্যার সময় সে তার হাজবেন্ডকে অনেকগুলো ড্রাগস দিয়ে অজ্ঞান করে দেন সে রেস্টুরেন্টে চলে যায়। আর তারপর ওর অ্যালবার্টের সঙ্গে দেখা হয়। অ্যালবার্টকেও এই বাসায় নিয়ে আসে, আর এরপর অ্যালবার্টকেও উপরের ফ্লোরে নিয়ে যায়। আর এরপর মারিয়া অ্যানিকে পাশের রুমে রেখে আসছে এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর মারিয়া অ্যানিকে ঘুম পাড়িয়ে ওর কানে তুলো দিয়ে দেয়, আর ওই রুমেরই আরেকটি দরজা দিয়ে নিচের ফ্লোরে চলে যায়, যেখানে সে আগে থেকেই তার হাজবেন্ড জয়রামকে অজ্ঞান করে ফেলে রেখেছিল। এরপর মারিয়া জয়রামের বন্দুকটি নিয়ে এমন ভাবে জয়রামের বুকে গুলি করে যে দেখে মনে হয় জয়রাম নিজেই ওর বুকে গুলি করে সুইসাইড করেছে। আর এই গুলির শব্দ অ্যালবার্টও তখন শুনতে পারেনি, কারণ সে উপরের ফ্লোরে জোরে ভলিউম দিয়ে গান শুনছিল। এই সব ঘটনা শোনার পরে অ্যালবার্টের নিজের কাছে অনেক খারাপ লাগে, কারণ অ্যালবার্ট মনে মনে মারিয়াকে কিছুটা পছন্দও করে ফেলেছে। আর তাই অ্যালবার্ট মারিয়াকে সাহায্য করে ওই রুমটি নষ্ট করে দেওয়ার জন্য। দুজনে মিলে ওই রুমের সব ফার্নিচার নিচের বেকারিতে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলে, যাতে করে পুলিশ কোনো রকম কোনো ক্লু খুঁজে না পায়। কিন্তু উপরের রুমে রনির হারিয়ে যাওয়া সেই মানি ব্যাগটা অ্যালবার্ট খুঁজে পায়। মারিয়া তখন ওই মানি ব্যাগটিকেও সবকিছুর সাথে পুড়িয়ে ফেলতে চায়, কিন্তু অ্যালবার্ট তখন বলে যে না, এটা আমরা চার্চের বাইরে আননোন বক্সে রেখে দিব, পরে রনি এটা খুঁজে পাবে। সবকিছু ক্লিন করে দেওয়ার পরে অ্যালবার্ট ওই বাসা থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে অ্যালবার্ট যে শোপিসটি কিনেছিল ওটি মারিয়াকে দিয়ে যায় অ্যানিকে দেওয়ার জন্য। আর মারিয়াকে বলে দেয় সে যেন অ্যানিকে বলে এটা ওকে স্যান্টা দিয়েছে। এই দিক দিয়ে আবার আমরা দেখতে পাই রনিকে আবারও পুলিশ স্টেশনে নিয়ে এসেছে পুলিশ, আর এবার রনিকে ভালোভাবে ধোলাই করা হয়েছে। আর যার জন্য রনি এবার স্পষ্ট করে সব ঘটনা খুলে বলে। আর এবার সে অ্যালবার্টের কথাও পুলিশকে জানিয়ে দেয়। আর অ্যালবার্টের কথা শোনা মাত্রই পুলিশ আর দেরি না করে অ্যালবার্টকে তার বাসা থেকে তুলে নিয়ে আসে। পুলিশ যখন অ্যালবার্টকে এবার ধরে জিজ্ঞাসাবাদ করে, অ্যালবার্ট তখন অর্ধেক ঘটনাই পুলিশকে খুলে বলে, মানে কিভাবে মারিয়া আর রনির সঙ্গে অ্যালবার্টের পরিচয় হয়েছিল চার্চে। বাকি কথাটা কিন্তু ও পুলিশকে বলে না। এদিক দিয়ে আবার আমরা দেখতে পাই মারিয়া আর অ্যানিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে, কারণ পুলিশেরও এটা সন্দেহ যে তার হাজবেন্ড সুইসাইড করেছে। পোস্টমর্টেমেও এটাই ক্লিয়ার হয়েছে। আর তাই ক্লোজিং স্টেটমেন্ট নেওয়ার জন্য ওদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। মারিয়াও তখন অ্যালবার্টের মতনই একই কথা বলে যে কিভাবে রনি আর অ্যালবার্টের সঙ্গে তার পরিচয় হয়েছে। এদিক দিয়ে আবার আমরা দেখতে পাই অফিসার তার কলিগের সঙ্গে ডিসকাস করছিল এই কেসটার বিষয়ে। তার কাছেও মনে হয় যে না, এটা সুইসাইড, কারণ অফিসারেরও কাউকে সন্দেহ হয় না। মারিয়াকেও ইনভেস্টিগেট করে সে কিছু পায় না, আর রনির সঙ্গেও এই কেসের কোনো কানেকশন সে খুঁজে পায় না। আর অ্যালবার্ট তো 7 বছর পর জেল খেটে এসেছে, আর একজন জেল খাটা আসামি দ্বিতীয়বার কখনো এইরকম ক্রাইম করবে না, কারণ একবার যে জেল খেটে এসেছে সেই জানে জেলে কি কষ্ট। এখন পুলিশের কাছে এটা মনে হয় যে মারিয়ার হয়তো কারো সঙ্গে অ্যাফেয়ার ছিল, আর এটা জানতে পারার পরই নেশাগ্রস্ত জয়রাম আর নিজেকে ধরে রাখতে পারেনি, আর তাই আত্মহত্যা করেছে। পুলিশ অফিসার যখন এইসব বিষয় নিয়ে ভাবছিল, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই রনি এসে পুলিশ অফিসারের কাছে একটি ইনফরমেশন দেয়। সে অফিসারকে বলে যে স্যার, আমি যখন ওই বাসায় গিয়েছিলাম তখন সোফার উপরে আমি আমার মানি ব্যাগটা রেখেছিলাম, কিন্তু যখন আমি মারিয়াকে নিয়ে চার্চ থেকে আবার ওই বাসায় ফিরে এসে জয়রামের ডেড বডিটা দেখতে পাই, তখন কিন্তু সেখানে আমি মানি ব্যাগটি খুঁজে পাইনি। তার মানে স্যার, আমরা যাওয়ার পরে ওই বাসায় নিশ্চয়ই কোনো চোর এসেছিল, আর সে এসে জয়রামকে খুন করে আমার মানি ব্যাগটিও নিয়ে গিয়েছে। আর এই কথা শুনে তখন পুলিশ অফিসার আবারও এই কেসটাকে রিইনভেস্টিগেট করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই অ্যালবার্ট তার পকেট থেকে রনি সেই মানি ব্যাগটি বের করে পুলিশের সামনে গিয়ে দেয়, কারণ অ্যালবার্ট চাচ্ছিল না এই কেসটা রিইনভেস্টিগেট হোক, কারণ অ্যালবার্ট জানে যে এই কেসটা যদি আবারও ইনভেস্টিগেট করে পুলিশ, তাহলে মারিয়া ফেসে যাবে, আর যেটা অ্যালবার্ট কিছুতেই চাচ্ছিল না। অ্যালবার্ট তখন পুলিশকে বিশ্বাস করানোর জন্য রোজির জন্য কেনা সেই রিংটিও পুলিশের সামনে মারিয়ার হাতে পরিয়ে দেয়, যাতে করে পুলিশের কাছে এটা মনে হয় যে এই আংটিটাও অ্যালবার্ট চুরি করেছে। অ্যালবার্ট কিছুতেই চাচ্ছিল না মারিয়া জেলে যাক। অ্যালবার্ট চায় অ্যানিকে নিয়ে মারিয়া সুন্দর একটা জীবন কাটাক, আর তাই অ্যালবার্ট সমস্ত দোষ নিজের ঘাড়ে চাপিয়ে পুলিশের কাছে সারেন্ডার করে। আর এইরকম একটি ইমোশনাল সিন দেখিয়ে এই মুভিটিও এখানেই শেষ হয়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।